আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। ইফতেখার রেজা রিপোর্ট। দীর্ঘ সময় পার হলেও শেখ হাসিনা ও তার দলের বিচারের কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে গণমাধ্যমের কাছে তিনি বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে। শুধু শেখ হাসিনাই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চাই, আর যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। এ সময় দেশ পরিচালনা করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। এরপরে প্রখ্যাত লালন শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান ও স্বাস্থ্যের খোঁজ নেন। প্রয়োজনে সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের বাইরে নিয়ে এই গুণী শিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবিও জানান বিএনপি মহাসচিব। শিল্পী, সঙ্গীত শিল্পী এবং ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বারবার ক্ষুণ্ণ হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গায় জুলাই পদযাত্রায় ৯ম দিনের পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনা সরকার ভারত সরকারের সমর্থনে ১৬ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশে গুম খুন চালিয়েছে। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন, অথচ সেই শেখ হাসিনাকে ভারতের বর্তমান মোদী সরকার আশ্রয় দিয়ে রেখেছে। একজন মানবতা বিরোধী অপরাধী, একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় অবশ্যই ভারতকে নিতে হবে। পরে চুয়াডাঙ্গার পথসভা শেষে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হবেন। কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। ভারী বর্ষণে এবং পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া এবং তহুয়া নদীর পানি বিপদসীমার উপরে থাকায় 15টি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে 30টি গ্রাম, পানিবন্দী প্রায় 15,000 মানুষ। পরশুরাম এবং ফুলগাছি উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। অন্যদিকে অতিবৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে নোয়াখালীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে কক্সবাজারের টেকনাফ, উখিয়ায়। টানা বৃষ্টিতে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বাড়ছে মুহুরী, সিলোনিয়া, তহুয়া নদীর পানি, ভাঙছে একের পর এক নদীর বেড়িবাঁধ। মুহূর্তেই পানিতে তলিয়ে যাচ্ছে পুরো এলাকা। বিপদসীমার উপরে প্রায় সব নদীর পানি। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, একের পর এক লোকালয়, হাজার হাজার বানভাসী। চলতি মৌসুমের বৃষ্টিপাতের রেকর্ড ফেনীতে। তলিয়ে গেছে ফেনী শহরের বেশিরভাগ স্থান। নিরাপদ আশ্রয়ে ছুটছেন দুর্গতরা। ফেনী থেকে আপনার পরশুরাম পর্যন্ত যে মেন সড়কটি আছে, সেটাতে আপনার যোগাযোগ
একদমই বিচ্ছিন্ন। মানুষ আসে আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। আমাদের বাচ্চারা আছে, এরা অসুস্থ, তারপর ঘরে দুয়ারে অনেক পানি, তারপর কোনোরকম না বাঁচার মতো বাঁচিয়েছি এরকম আর কি। বন্যা কবলিতদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। নোয়াখালীতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। অতিবৃষ্টিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ায় প্লাবিত খাগড়াছড়ি সদর ও দীঘিনালার নিম্নাঞ্চল। অনেক এলাকায় বিচ্ছিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগ। অতিবৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা রাঙামাটিতে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নেয়ার উদ্যোগ জেলা প্রশাসনের। অব্যাহত বর্ষণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত। এতে জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বরিশাল, মোংলা, সাতক্ষীরা, চাঁদপুর সহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। অনেক জেলায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে 12 জন সাবেক সচিব এবং বিচারকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তালিকায় আছেন দুদকের সাবেক 2 কমিশনারও। 2024 সালের 26 মে ভবনটির নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। ভবনটির বরাদ্দে অনিয়মে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অনিয়মের প্রাথমিক প্রমাণও মেলে। নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাবার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান এবং জহুরুল হক সহ 12 জন সচিব পদমর্যাদার কর্মকর্তা, যাদের বেশিরভাগ 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। এদিন দুদকে যান এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে তদবির, বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। নামে যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা দুদক থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছিল গত মে মাসে। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দে যে অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা। বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। একই সাথে শরীফকে জ্যেষ্ঠতা সহ সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। রায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শরীফ উদ্দিন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন 2022 সালের 16 ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করে দুদক, যা সে সময় সারা দেশে আলোচিত হয়। চাকরি হারানোর পর জীবন চালাতে দোকানদারি সহ নানা কাজ করতে হয়েছে তাকে। একই সাথে চাকরি ফিরে পেতে 3 বছর আইনি লড়াইও করেন শরীফ। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে আবেগাপ্লুত তিনি। আমি প্রায় 3.5 বছর আইনি লড়াই লড়েছি। আমার লয়াররা জানে, তো স্যার জানে আমি কতটা ঢাকা চট্টগ্রাম আসা করছি। যাক, আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি। সব দুঃখ কষ্ট মুছে গেছে। আমি যাতে সৎভাবে চলতে পারি এটা দোয়া করবেন। যে বছর চাকরি হারান সেই বছরেরই 13ই মার্চ হাইকোর্টে চাকরি ফিরে পেতে রিট করেন শরীফ উদ্দিন। শুনানি শেষে গত বছরের 6ই ফেব্রুয়ারি রুল জারি করে আদালত, যার উপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার নিষ্পত্তি করা হলো। এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। ডিক্লেয়ার করা হয়েছে মাননীয় আদালত কর্তৃক যে ধরে নেওয়া হবে যে তিনি সবসময় চাকরিতে বহাল ছিলেন, এভাবেই তাকে ট্রিট করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে যারা কাজ করে তাদের জীবন জীবিকা ও সামাজিকভাবে যেন কোনো সরকার আর ক্ষতিসাধন না করে, এমনটাই চাওয়া শরীফ উদ্দিনের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। গত 1 বছরে বিচার বিভাগের সংস্কার নিয়ে আইনজীবী এবং সাধারণ জনগণ সহ
সবাই হতাশ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বুধবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। খোকন বলেন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠার বিষয়েও দৃশ্যমান বাস্তবায়ন নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি স্বল্পতা নিরসনের উদ্যোগ নেই। এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর গত এক বছরেও আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত বিচারক এবং বিচারপতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। অথচ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ নানা বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ভোটবিহীন সরকারকে বৈধতা দিয়েছিল তৎকালীন বিচার বিভাগ। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে দলের অনুগত, পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত রায় প্রদানকারী বিচারপতি ও বিচারকদের দ্রুত অপসারণের আহ্বান জানান তিনি। যদি আইন মন্ত্রণালয় চায়, সরকার চায়, মানে পদবিজয় চায়, তাদেরকে ফাইন 2-3 দিন এক সপ্তাহের মধ্যে তাদেরকে লোকেট করতে হবে, ফাইনাল করতে হবে, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন তাদেরকে এখন রাখা হচ্ছে? তাদের দিয়ে বিচার কার্য পরিচালনা করছে। আসলে ন্যায় বিচার হচ্ছে? তাদের বিচার নৈতিক অধিকার রাখে? আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিচার বিভাগের যে সংস্কার আশা করছিল দেশবাসী, আইনজীবীরা, সে তুলনায় কিছু হয়নি, কিছু নেই। আমরা হতাশ অগ্রগতির সংস্কার নিয়ে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 18 লাখ রিটার্ন দাখিলকারীর মধ্যে 70% কোনো ট্যাক্স দেন না। একে অবিশ্বাস্য মন্তব্য করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এর পেছনে বড় দায় অডিট প্রতিবেদন কারসাজি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যাংকগুলো অডিট করে ঋণ খেলাপির যে তথ্য দিচ্ছে তা বাস্তবতা বিবর্জিত। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। দেশের আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কি দায় রয়েছে অডিট প্রতিষ্ঠানগুলোর, এসব নিয়ে বিস্তারিত জানতেই অ্যাকাউন্ট ও অডিটিং সম্মেলন। দুদক চেয়ারম্যান জানান, সাবেক সরকারের আমলে দুর্নীতি ও অর্থ লোপাটের অন্যতম হাতিয়ার ছিল দুর্বল অডিট রিপোর্ট। মানসম্মত আর্থিক প্রতিবেদন ছাড়া দেশে বিনিয়োগ বাড়বে না, পুঁজিবাজারও উন্নত হবে না। সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকে দুর্নীতি করতে পেরেছে দুর্বল অডিট রিপোর্টের কারণে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অডিট দেশের মানুষ বিশ্বাসযোগ্য মনে করে না জানিয়ে গভর্নর বলেন, খেলাপি ঋণের প্রকৃত চিত্র এখনো পাওয়া যাচ্ছে না। ব্যাংকগুলোর অডিট রিপোর্ট নিয়ে সংশয় রয়েছে, তাই তাদের দেয়া তথ্যে খেলাপি ঋণের প্রকৃত চিত্র উঠে আসছে না। শুধু তাই নয়, এ খাতে কর্পোরেট সুশাসনেরও ঘাটতি রয়েছে। আমরা ব্যাংক কোম্পানি আইনটি রিভিউ করব। আর অর্থ উপদেষ্টা মনে করেন, অডিট হিসাব কারসাজির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিচ্ছেন অনেকে। 70% রিটার্ন দাখিলকারী কোনো ট্যাক্স দেন না। 18 লক্ষ লোক ট্যাক্স রিটার্ন দিয়েছে, প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। কেন মানে 100 জনের মধ্যে 70 জনকে ট্যাক্স দেয় না। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি? সবার নাকি 25,000 টাকার কম। এটা রিক্সাওয়ালা তো 25,000 টাকার বেশি আয় করে, রিক্সাকে আমি ট্যাক্সেবল হিসেবে ধরছি না। তিনি বলেন, কেবল অডিট রিপোর্টই নয়, অডিটকারীদেরও জবাবদিহিতার মুখোমুখি করা উচিত। তাদেরও স্বচ্ছতা জবাবদিহিতা দরকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ের অগ্রগতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। 70,000 হচ্ছে হলো আনসার এবং 1,41,000 হচ্ছেন পুলিশের সদস্য। উনি পুলিশকে বাংলাদেশের 47,000 পুলিশ, ওরা মিটিংয়ে বলা হয়েছে যে 47,000-এর মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন, অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে।
তার মধ্যে যেগুলো মেজার চিন্তা ভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম রাখার জন্য, এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই সিসিটিভিগুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয়, মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন। জুডিশিয়াল, আপনি জানেন যে বাংলাদেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয়। তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে, তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসছে। আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় 4 দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট হতো। এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে 7 দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা, এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায়, এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনের ডেপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।